আজকের আলোচ্য বিষয় হল জৈব যৌগের মৌলিক নীতিসমূহ আলোচনা করা হবে বা প্রাথমিক ধারণাগুলো আলোচনা করা হবে। সাম বেসিক প্রিন্সিপলস অফ অর্গ্যানিক কেমিস্ট্রি। প্রথমে আমরা জৈব যৌগ কাকে বলে এই সম্পর্কে যদি একটু ধারণা পেতে চাই, তাহলে সর্বপ্রথম অর্থাৎ অ্যাট ফার্স্ট বা ফ্রম দ্য বিগিনিং প্রকৃতিজাত যৌগকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম। অল দ্য ন্যাচারাল সাবস্ট্যান্স বা কম্পাউন্ড, এরা মূলত টু টাইপস, দুই প্রকার। একটা হলো গিয়ে ইনঅর্গ্যানিক কম্পাউন্ড, অজৈব যৌগ, যেটা মূলত পাওয়া যায় খনিজজাত পদার্থ থেকে। ভূপৃষ্ঠে বা ভূগর্ভে যে সমস্ত পদার্থগুলো রয়েছে তা থেকেই পাওয়া যায়। obtained from minerals, যেমন NaCl, সোডিয়াম ক্লোরাইড, সমুদ্রজাত, বিশেষ করে সমুদ্র থেকে বা খনিগর্ভে সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায়। সালফিউরিক অ্যাসিড, ফেরাস সালফেটকে পাতিত করলে আমরা সালফিউরিক অ্যাসিড পাই। আবার সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় উত্তপ্ত করে HCl পাওয়া যায়। সেই সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইড, প্রচুর কার্বনেট জাতীয় পদার্থ রয়েছে প্রকৃতিতে, ভূপৃষ্ঠে, সেটা যেমন ক্যালসিয়াম কার্বনেট। আবার এই ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করে আমরা পেয়ে যাই ক্যালসিয়াম অক্সাইড এটসেট্রা। এগুলো ইনঅর্গ্যানিক কম্পাউন্ড। দ্বিতীয় ভাগটা হচ্ছে গিয়ে অর্গ্যানিক কম্পাউন্ড, জৈব যৌগ। এটা পাওয়া যায় কম্পাউন্ড অবটেন ফ্রম দ্য, অর্থাৎ জীব জগৎ থেকে জাত যে সমস্ত যৌগগুলো পাওয়া যায় তাদেরকে আমরা জৈব যৌগ বলি। আর কম্পাউন্ড obtained from living world, মানে জীবজগৎ, উদ্ভিদ জগৎ বা প্রাণী জগৎ থেকে যে যৌগই পাওয়া যায় সেটাই হলো গিয়ে অর্গ্যানিক কম্পাউন্ড। এক্সাম্পল আকারে যদি বলি যে মিথেন, যেমন মিথেন, এটা মার্স গ্যাস নামে পরিচিত। এটা মার্সিল্যান্ড থেকে পাওয়া যায়। আবদ্ধ জলাভূমি, উদ্ভিদ পচে গিয়ে জলাভূমি থেকে ওটা উৎপন্ন হয়। কবরস্থান থেকে পাওয়া যায়। তারপরে ফর্মিক অ্যাসিড, HCOOH, এটা মূলত এই লাল পিঁপড়ে, বোলতা, এই জাতীয় প্রাণী থেকে পাওয়া যায়, বিশেষ করে রেড অ্যান্ট। তারপরে ইউরিয়া, CONH2, ইউরিয়া, এটা মূলত পাওয়া যায় সমস্ত প্রাণীদের মূত্র থেকে, এটা পাওয়া যায়, অর্থাৎ obtained from ইউরিন ইত্যাদি। এই জাতীয় যৌগগুলো যেহেতু জীবজগৎ থেকে পাওয়া যায় তাই এগুলো মূলত জৈব যৌগ। এই যে জৈব যৌগগুলো সৃষ্টির মূলেই রয়েছে, যে যাদের মধ্যে প্রাণশক্তি রয়েছে
সেই প্রাণশক্তি থেকেই মূলত এই জৈব যৌগগুলো পাওয়া যায়। আর এটা হলো ভাইটাল ফোর্স থিওরি। ভাইটাল ফোর্স থিওরি। কিন্তু পরবর্তী স্টেজে বিশেষ করে বিজ্ঞানী এফ হোলার এটা প্রায় ওই 1828 খ্রিস্টাব্দে একটা ইনঅর্গানিক কম্পাউন্ড যেমন অ্যামোনিয়াম সায়োনেট NH4 NCO CNO এই অ্যামোনিয়াম সায়োনেটকে যদি হিট দেওয়া হয় তাহলে এটা রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এই ইউরিয়া CONH2 এই জৈব যৌগটি পাওয়া গেছিল। এটা মূলত রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশনের মাধ্যমে বাই রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন এটা অজৈব যৌগ থেকে জৈব যৌগটা এটা পাওয়া গেল। আর এর আগে এটা যে জৈব যৌগ এটাও প্রমাণিত হয়েছে সমস্ত প্রাণীদের মূত্র থেকে এটা পাওয়া যায়। এটা অ্যামোনিয়াম সায়ানেট। তাহলে এবারে কিন্তু আমরা আর যে জীব থেকে জাত যৌগকে জৈব যৌগ বলা হবে এই সংজ্ঞাটা আর কিন্তু প্রযোজ্য হলো না। তারপরে আরও বেশ কিছু বিজ্ঞানী যেমন বিজ্ঞানী কোলব মূলত পরীক্ষাগারে যাদের প্রাণশক্তি নেই সেই টাইপের যৌগ বিশেষ করে কার্বন এবং হাইড্রোজেন এই দুটো গ্যাসকে নিয়ে যদি তড়িৎ স্ফুলিঙ্গ এর মধ্যে দিয়ে চালনা করা হয় ইলেকট্রিক আর্ক তাহলে এটা বিক্রিয়া করে অ্যাসিটিলিন এই গ্যাসটি পাওয়া যায়। আবার পরবর্তীতে ওই অ্যাসিটিলিনকে লৌহ সালফিউরিক অ্যাসিড এবং লৌহ মার্কিউরিক সালফেটের জলীয় দ্রবণ এর সঙ্গে বিক্রিয়া করে সেটা অ্যাসিটালডিহাইড পাওয়া গেছিল। পরবর্তীতে ওই অ্যাসিটালডিহাইডকে আবার যদি অক্সিডাইজিং এজেন্ট যে কোনো অক্সিডাইজিং এজেন্ট দিয়ে জারিত করা হয় তাহলে সেই ভিনিগার অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড এই জৈব যৌগটি পাওয়া গেল। সুতরাং যেখানে প্রাণশক্তি নেই সেই টাইপের যৌগকে পরীক্ষাগারের মাধ্যম থেকে এই সব যাবতীয় জৈব যৌগগুলো পাওয়া গেছিল। তাহলে জৈব যৌগের যে সংজ্ঞা সেই সংজ্ঞাটা আর কার্যকরী হলো না, যে যাদের প্রাণশক্তি আছে তা থেকে উৎপন্ন যৌগ জৈব যৌগ হবে এটা আর প্রযোজ্য হলো না। পরবর্তী স্টেজে বিজ্ঞানীগণ সমস্ত জৈব যৌগ থেকে যে যৌগগুলো পাওয়া গেছে তাদেরকে অ্যানালিসিস করতে শুরু করলো। অ্যানালিসিস করতে করতে দেখা গেল যে প্রতিটি যৌগের মধ্যেই কার্বন কণাটি বিদ্যমান। তার পরবর্তী স্টেজে বিজ্ঞানীরা আবার ধারণা করলো জৈব যৌগের সংজ্ঞা হিসাবে আবার বলল যে কার্বন কন্টেনিং কম্পাউন্ড যাদের মধ্যেই কার্বন রয়েছে তারাই হলো এই জৈব যৌগ। অর্থাৎ কার্বন কন্টেনিং কম্পাউন্ড আর অর্গ্যানিক কম্পাউন্ড। তাহলে এই সংজ্ঞাটাই যদি প্রযোজ্য হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে যাবতীয় কার্বনেট যে লবণগুলো রয়েছে যেমন ম্যাগনেসিয়াম কার্বনেট এতে কার্বন রয়েছে, ক্যালসিয়াম কার্বনেট এতেও কার্বন রয়েছে, তারপরে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করে কার্বন ডাইঅক্সাইড পাওয়া গেছে এটাও কার্বন রয়েছে, বা কার্বন মনোক্সাইড CO এও কার্বন রয়েছে এটসেট্রা।
এই জাতীয় যৌগগুলো তাহলে জৈব যৌগ হওয়া উচিত, কিন্তু বাস্তবে এরা কিন্তু মোটেই জৈব যৌগ নয়। তাহলে সেক্ষেত্রে জৈব যৌগের সংজ্ঞাটা কী হওয়া উচিত বা আধুনিক সংজ্ঞাটা কী হওয়া উচিত? আধুনিক সংজ্ঞাটা হলো মডার্ন ডেফিনিশন অফ অর্গ্যানিক কম্পাউন্ড। সেটা হচ্ছে গিয়ে যে কার্বন ঘটিত যৌগ এবং সেই সঙ্গে জীব থেকে জাত যৌগ, অর্থাৎ এই দুটো সংজ্ঞাকে কম্বাইন করে যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে সেটাই হলো জৈব যৌগের আধুনিক সংজ্ঞা বা জৈব যৌগ কাকে বলে তার সংজ্ঞা। তাহলে কার্বন কন্টেনিং কম্পাউন্ড, কার্বন কন্টেনিং কম্পাউন্ড that obtained from living world, বিশেষ করে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ থেকে যেটা পাওয়া যায়, আর কল্ড অর্গ্যানিক কম্পাউন্ড। এই বলা হয় যে জৈব যৌগ। তাহলে কার্বন গঠিত এবং সেই সঙ্গে জীবন্ত বস্তু থেকে জাত, অর্থাৎ উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ থেকে জাত এই যৌগকে বলা হয় জৈব যৌগ। এখন দেখা যায় এই যে দুই প্রকারের যৌগ পাওয়া গেল, সেই জৈব যৌগের সেই বিশেষ করে যৌগগুলোর সংখ্যা সম্পর্কে এবারে যদি আলোচনা করতে চাই, তাহলে এই নাম্বার অফ অর্গ্যানিক কম্পাউন্ড এখনো পর্যন্ত যে সমস্ত যৌগগুলো পাওয়া গেছে জৈব যৌগগুলো, তাদের সংখ্যাটা আনুমানিক প্রায় 35 থেকে 40 লক্ষ। কিন্তু ইনঅর্গ্যানিক কম্পাউন্ড বাট নাম্বার অফ ইনঅর্গ্যানিক কম্পাউন্ড এর সংখ্যাটা নিয়ার অ্যাবাউট 80 থেকে 90,000 থাউজেন্ডস অনলি। তাহলে এখানে আমরা জৈব যৌগের সংখ্যা যেখানে 35 থেকে 40 লাখ পেলাম, সেক্ষেত্রে অজৈব যৌগের সংখ্যাটা শুধু 80 থেকে 90,000। অথচ এই অজৈব যৌগগুলো প্রকৃতিতে যে স্থায়ী যে মৌলগুলো রয়েছে, সেই মৌলগুলো প্রায় সমস্ত মৌলগুলো দিয়ে গঠিত এই যৌগের সংখ্যা 80 থেকে 90,000। আর সেই সঙ্গে জৈব যৌগ শুধুমাত্র কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ বেশি, তার সঙ্গে কিছু অক্সিজেনযুক্ত যৌগ, আর কোথাও কোথাও নাইট্রোজেন, সালফার, ম্যাগনেসিয়াম এই জাতীয় কয়েকটা মৌল দ্বারা গঠিত যৌগের সংখ্যা এত লক্ষ। তাহলে এই জৈব যৌগের সংখ্যাটা এত বেশি হওয়ার কারণটা কি? সেই কারণটা হলো গিয়ে বেশ কয়েকটা কারণের মানে এর মধ্যে কারণ রয়েছে। সেই রিজনস ফর দ্য existence of large number of organic compound. সেটা হলো কারণের মধ্যে প্রথম কারণটা হচ্ছে, 1 নম্বর কারণ সেটা হচ্ছে যেহেতু জৈব যৌগগুলো কার্বন পরমাণু দ্বারা গঠিত, সেই কার্বন পরমাণুর এমন কিছু কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যেমন এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা এমন একটা পর্যায়ের মধ্যে, এক কথায় মাঝামাঝি পর্যায়ের, যার মধ্যে ধাতব গুণ অধাতব গুণের মাঝামাঝিতে রয়েছে, তড়িৎ আসক্তির মানটাও ঠিক একই টাইপের রয়েছে, তারপরে সাইজটাও ছোট, সেই সঙ্গে অ্যাভেলেবল ভ্যাকান্ট ডি অরবিটাল নাই। এই জাতীয় বৈশিষ্ট্যগুলো থাকার কারণেই এই জৈব যৌগের সংখ্যাটা খুব বেশি।
অর্থাৎ স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স অফ কার্বন অ্যাটম, স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স অফ কার্বন অ্যাটম। কার্বন অ্যাটমের কার্বন অ্যাটমের কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো বলা হলো। দ্বিতীয় পয়েন্টটা হলো গিয়ে ক্যাটিনেশন প্রপার্টিজ অফ কার্বন অ্যাটম। এই ক্যাটিনেশন প্রপার্টিজটা হলো গিয়ে এই যে কার্বনের এই যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য থাকার কারণে এরা নিজেদের মধ্যে একাধিক কার্বন পরমাণুর মধ্যে সরল শৃঙ্খলযুক্ত, শাখা শৃঙ্খলযুক্ত, বলয়াকার শৃঙ্খলযুক্ত মানে বলয়যুক্ত বিভিন্ন অর্থাৎ মানে বাহুবিশিষ্ট এই বলয়াকার যৌগযুক্ত এরা যৌগ গঠন করতে পারে। কার্বন পরমাণুর এই লিঙ্কেজটাকে বলা হয় তার ক্যাটিনেশন প্রপার্টিজ। দ্বিতীয়ত হলো গিয়ে ক্যাপাবিলিটি অফ 3 নম্বর, ক্যাপাবিলিটি অফ ফর্মিং carbon-carbon double bond and carbon-carbon triple bond। অর্থাৎ কার্বন পরমাণুর ওই বিশেষ বৈশিষ্ট্যের কারণে এরা পরস্পর দ্বিবন্ধনের মাধ্যমে, দ্বিসমযোজী বন্ধনের মাধ্যমে এবং সেই সঙ্গে ত্রিসমযোজী বন্ধনের মাধ্যমে অসংখ্য যৌগ গঠন করতে পারে। পরবর্তী পয়েন্টটা হলো গিয়ে আইসোমারিজম। অর্থাৎ জৈব যৌগের সমবয়বতা। সমবয়বতা হলো গিয়ে যে সমস্ত যৌগের গঠন সংকেত, বিশেষ করে আণবিক সংকেত এক কিন্তু গঠন সংকেত বিভিন্ন, অথবা আণবিক সংকেত এক গঠন সংকেতও এক কিন্তু বিভিন্ন পরমাণু বা গ্রুপগুলো বিভিন্ন অভিমুখে ত্রিমাত্রিক দেশে সজ্জিত হওয়ার কারণেও তাদের ধর্মগুলো আলাদা হয়ে থাকে। এই জাতীয় ধর্মকে বলা হয় আইসোমারিজম, সমবয়বতা। এই সমবয়তার কারণেও অসংখ্য যৌগ গঠন করে। তাহলে মূলত এই বেশ কতগুলো এই প্রপার্টিজ থাকার কারণে জৈব যৌগের সংখ্যাটা এতটাই বেশি। বেশ পরবর্তী স্টেজে এবারে কার্বনের যে বিশেষ যে বৈশিষ্ট্যের কারণে এত যৌগ গঠন করছে, তাতে প্রথমে আলোচনা হয়েছে যে কার্বনের দ্বারা গঠিত যৌগ বেশিরভাগই সমযোজী যৌগ গঠন করে। বেশিরভাগ প্রায় সমস্তই যৌগই সমযোজী যৌগ গঠন করে। তাহলে সেক্ষেত্রে কার্বন যে সমযোজী যৌগ গঠন করছে তার সমযোজ্যতা কত হতে পারে, তো সেই সমযোজ্যতা পেতে গিয়ে, তার সংখ্যাটা পেতে গিয়ে প্রথমে কার্বন পরমাণুর যে ইলেকট্রনিক কনফিগারেশন, অর্থাৎ কার্বনের 6খানা ইলেকট্রন, তাতে প্রথমেই কে কক্ষে অর্থাৎ 1s এই উপকক্ষে 2টো ইলেকট্রন, তার পরবর্তীতে এল কক্ষে সেটা হলো 2টো সাবসেল রয়েছে 2s আর 2p, এ থেকে বক্স আকারে দেখানো হলো 2s আর 2p সাবসেলের মধ্যে আবার 3টে অরবিটাল রয়েছে 2px, 2py, 2pz, এই 3টে অরবিটাল রয়েছে। এখন 6খানা ইলেকট্রনের মধ্যে কে কক্ষে 2টো ইলেকট্রন থেকে গেল, এল কক্ষের মধ্যে 2s এ 2টো ইলেকট্রন, এখন 2টো ইলেকট্রন দিচ্ছি না, তারপরে 2px এ একটি, 2py একটি। এটা যখন কার্বন পরমাণু কোনো যৌগ গঠন করবে তখন উত্তেজিত অবস্থায় এসে গেলে এই 2s এর ইলেকট্রনটি,
আচ্ছা, অবশ্য গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রেই আমরা লিখি, এটা গ্রাউন্ড স্টেটে ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখি, তাহলে 2s2 আর 2px1 2py1। তাহলে এই অবস্থায় কার্বনের অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা যেহেতু দুটো, তাই কার্বনের যোজ্যতা আপাতত 2 হওয়া উচিত। কিন্তু বাস্তবে কার্বন যখন যৌগ গঠন করে তখন ওই কার্বন পরমাণু এক্সাইটেড স্টেটে এসে গিয়ে, উত্তেজিত অবস্থায় এসে গিয়ে তার যে ইলেকট্রনিক কনফিগারেশনটা হবে সেটা হলো গিয়ে এই 2s থেকে পেয়ার্ড ইলেকট্রনটি ভেঙে গিয়ে 2s এর এই পেয়ার্ড ইলেকট্রনটি ভেঙে গিয়ে এই 2pতে যে একটা ভ্যাকান্ট অরবিটাল রয়েছে অর্থাৎ 2pz সেটা শিফট করবে, নিয়ে বিক্রিয়ার প্রাককালে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা 4টে হয়ে যায়, তাই এর সমযোজ্যতার সংখ্যা হলো গিয়ে 4। সর্বপ্রথম কেকুলেই কিন্তু কার্বন পরমাণুর এই সমযোজ্যতা যে 4 সেটাই প্রথমে বলেছিল, অর্থাৎ কেকুলে সর্বপ্রথম কার্বনের 4 সমযোজ্যতার কথা বলেছিলেন, অর্থাৎ 4 কোভ্যালেন্সি অফ কার্বন অ্যাটম। আচ্ছা, এই 4 সমযোজ্যতা দিয়ে যে সমস্ত জৈব যৌগগুলো গঠিত হয়, তাতে যদি দু একটা জৈব যৌগ বলি, যেমন কার্বন পরমাণু হাইড্রোজেন পরমাণুর সঙ্গে এই যে 4টে সমযোজ্যতার মাধ্যমে এই মিথেন যৌগটি গঠন হলো, ঠিক যদি আমরা ইথেনের ক্ষেত্রে বলি তাহলে সিসি এক্ষেত্রেও কার্বন পরমাণু দুটো কার্বন পরমাণু 6টি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে ইথেন যৌগটি তৈরি হয়েছে। এক্ষেত্রে প্রতিটি কার্বন এই সমযোজ্যতা 4, হাইড্রোজেনের 1। এক্ষেত্রেও কার্বনগুলোর সমযোজ্যতার সংখ্যা 4, হাইড্রোজেনের 1। তাহলে এইভাবে কেকুলে শুধু কার্বনের যে সমযোজ্যতা 4 হবে এটাই বলে গেছিলেন, কিন্তু যে এই সমযোজ্যতার মাধ্যমে গঠিত যে যৌগগুলো তাদের ক্ষেত্রে যে তাদের মাঝে যে বন্ধনগুলো এবং যে বন্ধনগুলো তার মানটাও বলে গেছিলেন 90 ডিগ্রি। তাহলে সবগুলোই যদি 90 ডিগ্রি হয়ে থাকে তাহলে এই জাতীয় অণুগুলো 2 ডাইমেনশনাল হওয়া উচিত, দ্বিমাত্রিক এই অণুগুলো হওয়া উচিত, অর্থাৎ সামতলিক হওয়া উচিত। বাস্তবে কোনো যৌগই, বিশেষ করে এরা দ্বিমাত্রিক নয়, প্রকৃতই এদের গঠনটা হলো গিয়ে ত্রিমাত্রিক। তাহলে এই যে মিথেন, ইথেন এই জাতীয় জৈব যৌগ যে আসলে 3 মাত্রিক, এই 3 মাত্রিকের ব্যাখ্যাটা কিন্তু কেকুলো দিতে পারেনি, শুধু বলে গেছিল যে সমযোজ্যতার সংখ্যা 4। এবারে তাহলে এদের প্রকৃত জিওমেট্রিক্যাল শেপ, জ্যামিতিক যে আকৃতি, সেই জিওমেট্রিক্যাল শেপটা বর্ণনা দিতে গিয়ে প্রথমে বিজ্ঞানী ভ্যান টপ এবং লাবেল জৈব যৌগের জ্যামিতিক গঠনের ব্যাখ্যা দিতে সক্ষম হয়েছিলেন। অর্থাৎ বিজ্ঞানী ভ্যান টপ অ্যান্ড লাবেল এরা জিওমেট্রিক্যাল শেপ অফ অর্গানিক কম্পাউন্ড যে ব্যাখ্যাটা দিয়েছিল, জিওমেট্রিক্যাল শেপ অফ অর্গানিক কম্পাউন্ড, এবং সেই শেপটা হবে মূলত অর্থাৎ টেট্রাহেড্রাল নেচার, চতুস্তলাকার। এক কথায় সেটা হচ্ছে গিয়ে সেই শেপগুলো, কার্বন দ্বারা গঠিত যৌগগুলো মূলত চতুস্তলীয় গঠনাকৃতি লাভ করে, টেট্রাহেড্রাল নেচার। নেচার অফ কার্বন কম্পাউন্ড, কার্বন দ্বারা গঠিত মূলত যৌগগুলো সব তাদের যে এটা হবে, শেপ হবে, যেটা হচ্ছে টেট্রাহেড্রাল, অর্থাৎ সুষম চতুস্তলাকার।
যেমন আগে যে যৌগটি আলোচনা করা হয়েছিল, যেটা কেকুলের মতে, যেটা প্ল্যানার ছিল, সামতলিক ছিল, সেই মিথেন অণুটার এটাই যদি শেপটা আলোচনা করি, তাহলে কেকুলের মতে সেটা তো ছিল প্ল্যানার, CH মিথেন, এটা হলো প্ল্যানার। কেকুলের মতে পরবর্তীতে এটা কিন্তু এই বিজ্ঞানী ভ্যান টপ এবং লাবেলের মতে সেটা হয়ে গেল টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল মানেই হলো গিয়ে যে একটা টেট্রাহেড্রন, একটা সমবাহু ত্রিভুজ, তিনটে শীর্ষ, তার উপরে একটা শীর্ষ রয়েছে। এই শীর্ষগুলো যোগ করলেই একটা ত্রিভুজাকার পিরামিড গঠনাকৃতি লাভ করবে। সেই ত্রিভুজাকার পিরামিডের মাঝখানে শূন্যস্থানের মধ্যে কার্বন পরমাণু রয়েছে, আর সেই তার চারটে শীর্ষে চারটে হাইড্রোজেন পরমাণু রয়েছে, এবং সে প্রতিটি কোণ, মধ্যবর্তী কোণগুলো 109°28'। এটাই হলো গিয়ে কার্বন দ্বারা গঠিত যৌগ তথা মিথেনের টেট্রাহেড্রাল গঠনাকৃতি। এটা হচ্ছে তো টেট্রাহেড্রাল, অর্থাৎ সিমেট্রিক্যাল টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল এটা ভ্যান টপ এবং লাবেলের মতে। এটাকে যদি আমরা আরও স্পষ্ট করে একটু লিখি, আগে টেট্রাহেড্রালটা লিখে নিই। এই একটা সমবাহু ত্রিভুজ নেওয়া হলো, তিনটে শীর্ষ, উপরের একটা শীর্ষ, এই যে পেনের এটা আছে, শীর্ষটা দাগাটা রয়েছে যেখানে, এখানে আর একটা শীর্ষ রয়েছে। সেই শীর্ষটাকে আমি এই প্লেন এর মধ্যেই, এই তলের মধ্যেই রিপ্রেজেন্ট করা হলো এখানে। এবার এই শীর্ষের সঙ্গে এই চারটে শীর্ষ যদি যোগ করা হয়, তাহলে দেখা যাবে যে এটা একটা ত্রিভুজাকার পিরামিড হয়ে গেল। সেই ত্রিভুজাকার পিরামিডের মাঝখানে শূন্যস্থানের মধ্যে রয়েছে কার্বন পরমাণু, এবং তার একটি যোজ্যতা এই শীর্ষের দিকে, আর একটি যোজ্যতা এই শীর্ষের দিকে, আর একটি এই শীর্ষের দিকে, আর একটি যোজ্যতা এই শীর্ষের দিকে। তাহলে এই যে চারটে শীর্ষে চারটে হাইড্রোজেন পরমাণু রয়েছে নিয়ে মিথেনটা গঠিত হলো, এটাই হলো মিথেনের টেট্রাহেড্রাল গঠনাকৃতি। এদের মধ্যবর্তী কোণগুলো সবসময় 109°28' প্রতিটি কোণ। তাহলে এটাই সে ভ্যান টপ এবং লাবেলের মতেই কার্বনের সঠিক গঠন, এবং পরীক্ষালব্ধ গঠনটাও কিন্তু ওই একই টাইপের গঠন। কার্বন পরমাণু যে পরস্পর এক সমযোজী, দ্বিসমযোজী এবং ত্রিসমযোজী বন্ধন গঠনের মাধ্যমে যে এই অসংখ্য যৌগ গঠন করে, তার ব্যাখ্যাটা আমরা হাইব্রিডাইজেশন তত্ত্বের মাধ্যমে আলোচনা করব। তো এক্সপ্লেনেশন for the formation of single, double and triple bond formation of carbon atom. Explanation for the formation of single, double bond and triple bond of carbon atom by hybridization concept. Hybridization concept. এটা আমরা প্রথমেই বিশেষ করে সিঙ্গেল বন্ডেড কম্পাউন্ড সম্পর্কে আলোচনা করব। সেই সিঙ্গেল বন্ডেড কম্পাউন্ডের ক্ষেত্রে প্রথমেই আমি বেছে নিচ্ছি অ্যালকেনের ক্ষেত্রে, ফর অ্যালকেন, যার জেনারেল ফর্মুলা CnH2n+2। এরা আসলে স্যাচুরেটেড হাইড্রোকার্বন, এবং সেই সঙ্গে এদের মধ্যে সবসময় কার্বন কার্বনের মাঝে সিঙ্গেল বন্ড রয়েছে।
তা এক্ষেত্রে এই কার্বন কার্বন সিঙ্গেল বন্ড এদের মধ্যে রয়েছে। এটা আলোচনা করতে গিয়ে প্রথমেই আবার বলি, সেই কার্বনের যে ইলেকট্রনিক কনফিগারেশন, 6খানা ইলেকট্রন। এক্সাইটেড স্টেটের কথা আগেই বলেছিলাম, সরাসরি এক্সাইটেড স্টেটের কথাই লিখলাম এখানে। উত্তেজিত অবস্থায় কার্বনের যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটা হলো গিয়ে 1s2 কে কক্ষ ফুলফিল হয়ে গেল। যোজ্যতা কক্ষ বলতে গিয়ে এল কক্ষ, অর্থাৎ তাতে 2s এবং 2p, 2s এ একটি অরবিটাল আর 2px এ 3টে অরবিটাল, 2p তে 3টে অরবিটাল, 2px, 2py, 2pz। এক্সাইটেড স্টেটে 2s এর ইলেকট্রন পেয়ার ইলেকট্রনটা ভেঙে গিয়ে 2pz এ শিফট করেছিল, ফলে এই আউটার সেলে যতগুলো অরবিটাল রয়েছে সবগুলোতেই সিঙ্গেল ইলেকট্রন অবস্থান করলো, অর্থাৎ আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা 4 হয়ে গেল। সেই কারণে যোজ্যতা 4 হয়েছে, সেটা আগেই বলা হয়েছে। এখন কার্বন যদি এই যে 4টে আনপেয়ার্ড ইলেকট্রনের মাধ্যমে 4টে সমযোজী বন্ধন গঠন করে, তাহলে সেই সমযোজী বন্ধনগুলোর মধ্যে 3টে বন্ধনের মধ্যবর্তী কোণগুলো 90 ডিগ্রি 90 ডিগ্রি হবে। তার কারণ 2px এর সঙ্গে 2py অ্যাক্সিসটা মূলত এক্স অ্যাক্সিসের সঙ্গে ওয়াই অ্যাক্সিস 90 ডিগ্রি কোণে আনত থাকে। ওয়াই এর সঙ্গে জেডটা 90 ডিগ্রি, এক্স এর সঙ্গে জেড 90 ডিগ্রি। ফলে এই 3টে আনপেয়ার্ড ইলেকট্রন দ্বারা গঠিত বন্ধন কোণগুলো 90 ডিগ্রি 90 ডিগ্রি করে। আর 2s এর যেহেতু কোনো ডিরেকশনাল ক্যারেক্টার নেই, সুতরাং এই বন্ধন কোণটা যে কোনো হতে পারে। ফলে এক্ষেত্রে আমরা 2 প্রকারের বন্ধন কোণ পেয়ে যাব। কিন্তু বাস্তবে কার্বন পরমাণু দ্বারা গঠিত সমস্ত বন্ধনগুলোই একই চরিত্রের, সমস্ত বন্ধন কোণগুলো একই প্রকারের। তাই এই অবস্থায় এরা সাধারণত সমযোজী বন্ধন গঠনে অংশগ্রহণ করে না। এই অংশগ্রহণ করতে গিয়েই এবারে এই অরবিটালগুলোর মিক্সিং শুরু হয়, মিশ্রণ শুরু হয়। এবারে সেই মিক্সিংটা এই 2s এর সঙ্গে 3টে p মিলিত হয়ে 4খানা সংকর কক্ষ গঠন করতে পারে। মিক্সিং এর ফলে যে কক্ষগুলো গঠন হয়, অরবিটাল গঠন হয়, সেটা হলো গিয়ে সংকর কক্ষ। আবার দেখা যায় একটা এস এর সঙ্গে 2টো p মিলিত হতে পারে, 3টে সংকর কক্ষ গঠন করতে পারে। আবার একটা এস এর সঙ্গে একটা p মিলিত হতে পারে, 2টো সংকর কক্ষ গঠন হতে পারে। কিন্তু অ্যালকেনের ক্ষেত্রে এই একটা এস এর সঙ্গে 3টে p অরবিটাল মিলিত হবে, নিয়ে সেই মিশ্রিত অবস্থায় তার যে ইলেকট্রনিক কনফিগারেশন, 6খানা ইলেকট্রন, এটা হাইব্রিডাইজ স্টেটে মিশ্রিত অবস্থায়, সংকরায়িত অবস্থায় তার যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটা 1s। এটা তো হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করে না, কে কক্ষের ইলেকট্রন দুটো। এরা এবারে মিশ্রিত যখন হয়ে গেল, তখন 4টে সমশক্তি সম্পন্ন সংকর কক্ষ গঠন করলো। এর আগে যখন মিশ্রিত হয়নি তখন 2s অরবিটালের সঙ্গে একটু কম শক্তিযুক্ত, 2p অরবিটালগুলো একটু হায়ার এনার্জি লেভেল, উচ্চ শক্তি সম্পন্ন, মাঝে একটা এনার্জি গ্যাপ রয়েছে এখানে। ফলে যখন মিশ্রিত হয়ে গেল তখন কিন্তু আর এই এনার্জি গ্যাপটা থাকলো না। এবারে 4টেই বিশুদ্ধ অরবিটাল মিলিত হয়ে 4টে সংকর কক্ষক হাইব্রিড অরবিটাল তৈরি হলো। প্রতিটি হাইব্রিড অরবিটালে একটি করে অযুগ্ম ইলেকট্রন থেকে গেল। এবারে সে হাইব্রিড অরবিটালগুলোর নামটা কি হবে? যেহেতু প্রতিটি হাইব্রিড অরবিটালে 1 ভাগ এস আর 3 ভাগ পি রয়েছে, একটি এস আর 3টি পি অরবিটাল রয়েছে, তাই এই সংকর কক্ষগুলোর নাম হবে sp3, এরও নাম sp3। এইভাবে 4টে sp3 হাইব্রিড অরবিটাল গঠন করলো। প্রতিটি হাইব্রিড অরবিটালে কিন্তু অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা একটি একটি করে এসে গেল। এরপরে এই হাইব্রিড অরবিটালগুলো এবারে একটা কার্বন পরমাণুকে কেন্দ্র করে
একটা চতুস্তলকের চারটে শীর্ষের দিকে ডাইরেক্টেড হবে, ছড়িয়ে পড়বে। তার কারণ এই চারটি হাইব্রিড অরবিটাল যদি কার্বন পরমাণুকে কেন্দ্র করে একটা সমতল বরাবর যদি ছড়িয়ে পড়ে, এই একটা হাইব্রিড অরবিটাল, এই একটা হাইব্রিড অরবিটাল, এই একটা, এই একটা, প্রতিটি হাইব্রিড অরবিটালে একটি করে ইলেকট্রন রয়েছে, একটি করে ইলেকট্রন রয়েছে। এখন তাহলে সেক্ষেত্রে এই যে sp3 হাইব্রিড অরবিটাল প্রতিটি, তাহলে সেক্ষেত্রে মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হওয়া উচিত, প্রতিটি কোণ 90 ডিগ্রি হওয়া উচিত। কিন্তু বাস্তবে এক্সপেরিমেন্টাল রেজাল্ট বলছে যে কার্বন দ্বারা গঠিত এই যে এগুলো রয়েছে, যে কোণগুলো রয়েছে, কার্বনের সঙ্গে যুক্ত যে হাইড্রোজেনগুলো রয়েছে, অর্থাৎ হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, বা এরা কার্বনের সঙ্গে যুক্ত হলে হাইড্রোজেন কার্বন কার্বন বা কার্বন কার্বন কার্বন, এই কোণগুলো কিন্তু 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে এরা 90 ডিগ্রি নয়, এরা আসলে 109 ডিগ্রি 28 মিনিট হবে। তাহলে সেইভাবে ছড়িয়ে পড়ার মূল কারণ হলো 90 ডিগ্রি অবস্থায় ছড়িয়ে পড়লে এদের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা যা হবে 109 ডিগ্রি 28 মিনিট এই কোণ করে ছড়িয়ে পড়লে এদের মধ্যবর্তী এই ইলেকট্রনগুলো তথা হাইব্রিড অরবিটালগুলো দূরত্ব বেশি হবে। দূরত্ব বেশি হলে এদের রিপালসিভ ফোর্সটা, রিপালসিভ ইন্টারাকশনটা কম হবে। যত রিপালসিভ ইন্টারাকশন কম হবে, সিস্টেম তত স্টেবিলিটি লাভ করবে। সুতরাং এই কনফিগারেশনের ক্ষেত্রে সিস্টেমটা তুলনামূলকভাবে আনস্টেবল। কিন্তু এটা যদি একটা চতুস্থলক অর্থাৎ তিনমাত্রিক দেশে 3D স্টেটে এরা যদি ছড়িয়ে পড়ে, বন্ধন কোণটা যদি বেশি হয়ে যায়, অরবিটালগুলোর দূরত্ব বেশি হয়ে যাবে। সেটা কিন্তু একটা তলের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, ত্রিমাত্রিক দেশে অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বরাবর এরা ছড়িয়ে পড়তে হবে। তো সেইভাবে ছড়িয়ে পড়লে এবারে এই যদি এটা কার্বন পরমাণুর এই একটা sp3 হাইব্রিড অরবিটাল, যাতে করে একটা আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, আর ঠিক আর একটা এই হাইব্রিড অরবিটাল sp3 আর একটা উপরে বা নিচের দিকে একটা sp3, প্রতিটি sp3-তে এই একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে। সেই মধ্যবর্তী কোণ অলরেডি 109 ডিগ্রি 28 মিনিট হয়ে গেল। তাহলে সমস্ত কোণগুলোই কিন্তু 109 ডিগ্রি 28 মিনিট কোণ করে ছড়িয়ে পড়লো। কোণের পরিমাণ বেশি হয়ে যাওয়া মানে কি, হাইব্রিড অরবিটালগুলোর দূরত্ব বেশি হয়ে যাওয়া মানে আনপেয়ার্ড ইলেকট্রনগুলোর দূরত্ব বেশি হয়ে যাওয়া। দূরত্ব যত বেশি হবে, রিপালসিভ ফোর্সটা তত কম হবে, সিস্টেম তত স্টেবিলিটি লাভ করবে। এবারে এই সিস্টেম তত স্থায়িত্ব লাভ করবে। তাহলে এবারে যখন এই হাইব্রিড অরবিটালগুলোর সঙ্গে আরেকটা হাইব্রিড অরবিটালগুলো, যাদের মধ্যে একটি করে অযুগ্ম ইলেকট্রন রয়েছে, তাদের অভিলেপনের ফলে মূলত বন্ধন গঠন হয়। তাহলে এটা চারটে যখন হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যখন এরা যুক্ত হবে, প্রতিটি হাইড্রোজেন পরমাণুতে একটি করে যে অরবিটাল রয়েছে সেটা 1s অরবিটাল, তাতে একটি ইলেকট্রন রয়েছে। এই 1s অরবিটাল সমন্বিত হাইড্রোজেনের এই অরবিটাল আর সেই সঙ্গে কার্বনের প্রতিটি যে sp3 হাইব্রিড অরবিটাল রয়েছে, তাতেও একটা করে অযুগ্ম ইলেকট্রন রয়েছে। এবারে এরা মুখোমুখি সংঘাতের ফলে যখন সমযোজী বন্ধনগুলো গঠন করবে, সেইভাবে এবারে এই কার্বনের এই sp3 হাইব্রিড অরবিটাল, যাতে একটা ইলেকট্রন রয়েছে, আর হাইড্রোজেনের 1s অরবিটাল, এটা 1s অরবিটাল, তাতে একটা ইলেকট্রন রয়েছে। তাহলে কার্বনের একটা ইলেকট্রন আর হাইড্রোজেনের একটা ইলেকট্রন নিয়ে একটা ইলেকট্রন পেয়ার গঠন হলো, মুখোমুখি অভিলেপন হলো। অভিলেপনের ফলে এখানে যে বন্ধনটা তৈরি হলো, সেই বন্ধনটা হলো গিয়ে এই কার্বন হাইড্রোজেন একটা ড্যাশ দিয়ে চিহ্নিত করা হলো। পরবর্তীতে আর যে চারটে এখনো বাকি যে তিনটে হাইব্রিড অরবিটাল রয়েছে, এ একটা sp3, এ একটা sp3 আর এই একটা sp3, প্রতিটি হাইব্রিড অরবিটালে একটি করে অযুগ্ম ইলেকট্রন রয়েছে। এই হাইব্রিড অরবিটালটা যেদিকে অভিমুখ, ঠিক সেই দিক থেকে হাইড্রোজেনের 1s অরবিটাল, যাতে একটা ইলেকট্রন রয়েছে, তারা অভিলিপিত হয়ে আবার একটা সমযোজী বন্ধন, আরও একটা হাইড্রোজেনের 1s অরবিটাল মিলে আবার তাতে একটা ইলেকট্রন রয়েছে নিয়ে আবার একটা সমযোজী বন্ধন,
চতুর্থ হাইড্রোজেনের অনেস অরবিটালটি একটি ইলেকট্রন রয়েছে নিয়ে এই যুগ্ম ইলেকট্রন লাভ করছে, নিয়ে তা থেকে তৈরি হলো এই মিথেন অণুটি গঠন হলো। তাহলে এই মিথেন অণুটি যেটা গঠন হলো, সেক্ষেত্রে আবার একইভাবে এরা মধ্যবর্তী কোণগুলো 109°28' হয়েছে। আর সেই সঙ্গে যেহেতু প্রতিটি যে বন্ধনটা তৈরি হলো এটাও sp3 ভার্সেস অনেস, sp3 ভার্সেস অনেস, sp3 ভার্সেস অনেস, তাহলে সমস্ত বন্ধনগুলোই হলো গিয়ে এই যে সমযোজী বন্ধন সেটা হলো কার্বনের sp3 ভার্সেস হাইড্রোজেনের অনেস। তাহলে এই যে বন্ধনটা মুখোমুখি অভিলেপনের ফলে তৈরি হলো, তাহলে এটা একটা সিগমা বন্ড গঠন হলো। তাহলে এইভাবে চারটে সিগমা বন্ধন গঠন হলো। চারটে সিগমা বন্ধন সব দিক দিয়ে সমান চরিত্রের অধিকারী হয়ে গেল, কেননা এটাও sp3 অনেস, sp3 অনেস, sp3 অনেস, sp3 অনেস। স্বাভাবিকভাবেই তাদের দূরত্বগুলো সমান, বন্ধন কোণগুলো তো আগেই বলা হয়েছে সবগুলো 109°28' হয়ে গেল বন্ধন কোণ। এইটাই হলো মিথেনের চতুস্তলাকার গঠন। এই মিথেনের চতুস্তলাকার গঠনটা আগে উল্লেখ করা হয়েছে, সুতরাং আর উল্লেখ করছে না। এবারে আরও একটা অ্যালকেন যদি নিয়ে থাকি, সে অ্যালকেনটা যদি আমার অ্যালকেনটা ইথেন নিয়ে থাকি, তাহলে ইথেনের দুটো কার্বন একইভাবে প্রতিটি কার্বন এই প্রতিটি কার্বন আবার চারখানা sp3 হাইব্রিড অরবিটাল গঠন করবে। সেই চারখানা sp3 হাইব্রিড অরবিটালের মধ্যে এই একটা sp3 হাইব্রিড অরবিটাল, তাতে একটা অযুগ্ম ইলেকট্রন, এই একটা sp3, এই একটা sp3, এই একটা sp3, প্রতিটি sp3-তে একটি করে আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে। দ্বিতীয় কার্বনটির ক্ষেত্রে ওইভাবে চারখানা sp3 হাইব্রিড অরবিটাল গঠন হবে, এই একটা sp3, এই sp3 আর এই sp3, আর সেই সঙ্গে আরও একটা sp3-র সঙ্গে এই কার্বনের sp3 এ মুখোমুখি অভিলেপনের ফলে আবার এক জোড়া পেয়ার ইলেকট্রন গঠন হলো, নিয়ে এই sp3 আর এটাও sp3, এই sp3 ভার্সেস sp3 মিলে এটা একটা সিগমা বন্ড গঠন হলো। আর বাকি এই কার্বনের এই sp3-র সঙ্গে এই হাইড্রোজেনের আবার অনেস অরবিটাল মুখোমুখি বিলেপন হলো, আর একটা হাইড্রোজেনের অনেস অরবিটাল। এইভাবে পর হাইড্রোজেনের প্রতিটি একটি করে হাইড্রোজেনের অনেস অরবিটাল এইভাবে অভিলেপনের ফলে মূলত যে যৌগটা তৈরি হলো সেটা হলো গিয়ে ইথেন টাইপের তৈরি হলো। এখন এই ইথেনের ক্ষেত্রে যেটা হলো সেটাকে বন্ড লাইন স্ট্রাকচার দিয়ে যদি আমরা করি, বিশেষ করে এই শুধুমাত্র এই কার্বন কার্বন এটা ড্যাশ দিয়েই যদি এটাকে আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে CH3CH3CH অর্থাৎ CH3-তে 20 করে হাইড্রোজেন। তাহলে এক্ষেত্রে প্রতিটি কোণ কিন্তু আলটিমেটলি সে 109°28' হয়ে গেল। আর সেই সঙ্গে এই যেহেতু এটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার, এটা হলো কার্বনের টেট্রাহেড্রাল সিমেট্রিক্যাল টেট্রাহেড্রাল স্ট্রাকচার অফ মিথেন, সিমেট্রিক্যাল টেট্রাহেড্রাল স্ট্রাকচার, সুষম চতুস্তলকাকার গঠন, টেট্রাহেড্রাল স্ট্রাকচার। তাহলে প্রতিটি কার্বন কিন্তু ওই টেট্রাহেড্রনের কেন্দ্রে অবস্থান করবে। আর টেট্রাহেড্রনে যে চারটে শীর্ষ রয়েছে, এটা সমবাহু ত্রিভুজাকার যে পিরামিড, সেই পিরামিডের চারটে শীর্ষ রয়েছে, প্রতিটি শীর্ষে কিন্তু এই হাইড্রোজেনগুলো অবস্থান করবে। এক্ষেত্রে যেটা হলো গিয়ে যে এর ওই রকম যে এই কার্বনটি একটা টেট্রাহেড্রনের কেন্দ্রে অবস্থান করবে, তাহলে এখানে যদি সেই টেট্রাহেড্রনের কেন্দ্রে অবস্থান করে, তাহলে এর দ্বারা গঠিত যে টেট্রাহেড্রনটা হবে, তাহলে এইগুলো যদি আমি যোগ করে দিই, হাইড্রোজেন আর এই কার্বন নিয়ে এটা একটা টেট্রাহেড্রন তৈরি হলো। এর কেন্দ্রে এই কার্বনটা রয়েছে, এর চারটে শীর্ষ, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। আবার ঠিক তাই এই টেট্রাহেড্রন, এই টেট্রাহেড্রনের এই
একটা শীর্ষ, এই শীর্ষ, এই শীর্ষ, এই শীর্ষ, এই কার্বনটা কিন্তু এই টেট্রাহেড্রন ক্ষেত্রে। তাহলে দুটো টেট্রাহেড্রন, এই টেট্রাহেড্রনের কেন্দ্রে এই কার্বন, এই টেট্রাহেড্রনের কেন্দ্রে এই কার্বন অবস্থান করবে। আর সমস্ত কোণগুলো 109 ডিগ্রি 28 মিনিট তৈরি হবে। আর এখানে যে বন্ধনগুলো তৈরি হলো আপাতত, এই বন্ধনগুলো হলো গিয়ে কার্বন হাইড্রোজেনের এই বন্ধনটা হলো কার্বনের sp3 ভার্সেস হাইড্রোজেনের অনেস, এই সিগমা বন্ড তৈরি হলো। তাহলে এইভাবে এই যৌগে মোটের উপরে 1 2 3 আর এই 3 6 আর 1 7, 7খানা সিগমা বন্ড তৈরি হলো। তার মধ্যে 6খানা সিগমা বন্ড কার্বন ভার্সেস হাইড্রোজেন, আর 1খানা সিগমা বন্ড কার্বন ভার্সেস কার্বন। এইভাবে পরপর কার্বন সংখ্যা যতই বেড়ে যাবে, প্রতিটি কার্বন একটা টেট্রাহেড্রনের কেন্দ্রে অবস্থান করবে। এইভাবে 10খানা কার্বন হলে 10খানা টেট্রাহেড্রন তৈরি হবে, আর 10খানা টেট্রাহেড্রনের কেন্দ্রে কার্বন পরমাণুগুলো অবস্থান করবে। এই হলো গিয়ে অ্যালকেন দ্বারা গঠিত এই যে কার্বন কার্বন সব সিগমা সিঙ্গেল বন্ডগুলো তৈরি হয়েছে, সেই সিঙ্গেল বন্ডগুলো যে চরিত্র, এই যে সিগমা বন্ড যেটা তৈরি হলো, এই সিগমা বন্ডগুলো আসলে sp3 ভার্সেস sp3 এই সিগমা বন্ড তৈরি হলো। এবারে কিভাবে কার্বন কার্বন ডবল বন্ড তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা আবার একটু আলোচনা করি অ্যালকিনটাকে নিয়ে। তাহলে ফর অ্যালকিনের ক্ষেত্রে আনস্যাচুরেটেড, বিশেষ করে যে ক্ষেত্রে কার্বন কার্বন ডবল বন্ড রয়েছে, সেই অ্যালকিনের সবার সাধারণ সংকেতটাই নিলাম CnH2n। তাহলে এগুলো সব আনস্যাচুরেটেড, অসম্পৃক্ত জৈব যৌগ আর কি, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। এদের মধ্যে রয়েছে কার্বন কার্বন ডবল বন্ড রয়েছে, কার্বন কার্বন এই ডবল বন্ড রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আবার এই ডবল বন্ডের ব্যাখ্যাটা আমরা পেয়ে যাব। আবার একইভাবে ওই কার্বনের যে ইলেকট্রনিক কনফিগারেশন, কার্বনের এক্সাইটেড স্টেটে 6খানা ইলেকট্রন ছিল এক্সাইটেড স্টেটে, সেটা হলো গিয়ে 1s, তাতে দুটো ইলেকট্রন কে কক্ষে, এল কক্ষে হলো গিয়ে 2s এবং 2p, 2pতে আবার 3টে অরবিটাল, মোটের উপরে এল কক্ষে আমরা 4টে অরবিটাল পেলাম, 2s একটা, এ 2px, 2py, 2pz। তাহলে প্রতিটি এই যে অরবিটালে একটি করে আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে। এরপরে এবারে কি হলো, এটা বিশেষ করে এক্সাইটেড স্টেটের পরে এরা ইকুয়াল এনার্জি লেভেলে এসে যায়। ইকুয়াল এনার্জি লেভেলে এসে যাওয়ার পর তারপরে সংমিশ্রণ শুরু হয়। সংমিশ্রণের ক্ষেত্রে আগেই বলা হয়েছে একটা এসের সঙ্গে 3টে পি মিলিত হতে পারে, যেটা অ্যালকেনের ক্ষেত্রে হয়ে গেল। আবার একটা এসের সঙ্গে 2টো পি মিলিত হয়ে এবারে কিন্তু অ্যালকিন জাতীয় যৌগ অর্থাৎ কার্বন কার্বন ডবল বন্ড গঠন করে। তাহলে এই একটা এস আর 2টো পি মিলিত হয়ে এই 3খানা সংকর কক্ষ গঠন হলো। প্রতিটি সংকর কক্ষের নামটা কি হওয়া উচিত, যেহেতু একটি এস আর 2টো পি মিলিত হয়েছে, তাই সংকর কক্ষগুলোর নাম হবে sp2। এইভাবে 3খানা sp2 সংকর কক্ষ গঠন হলো। সেটাকে আলাদাভাবে স্ট্রাকচার আকারে লিখি আবার। কার্বন হাইব্রিড আই স্টেটে 6খানা ইলেকট্রন, এই হাইব্রিড আই স্টেটে তার ইলেকট্রনিক কনফিগারেশন কে কক্ষে, সেটা তো হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করে না, বন্ধন গঠনে অংশগ্রহণ করে না। এবারে একটা এস আর 2টো পি মিলিত হয়ে সমশক্তি সম্পন্ন, সমস্ত দিক দিয়ে সমান চরিত্রের অধিকারী 3খানা কক্ষ গঠন হলো। সেই 3খানা কক্ষটা হলো হাইব্রিড অরবিটাল সংকর কক্ষ। তাহলে এই সংকর কক্ষকে মধ্যে একটি এস, 1 ভাগ এস আর 3 ভাগ বি মিলিত হয়ে আছে, তাই এটার নাম হলো sp2, এটার নাম হলো sp2, এটার নাম হলো sp2। এখন 2pz অরবিটালটি এটা কিন্তু সংকরায়নে অংশগ্রহণ করেনি, এটা বিশুদ্ধ অবস্থায় অর্থাৎ আনহাইব্রিডাইজ অবস্থায় রয়েছে। এখন যেহেতু এই যে সংকর কক্ষকের সংখ্যা 3টে, সুতরাং এই 3টে সংকর কক্ষক কার্বন পরমাণুকে কেন্দ্র করে এমনভাবে ছড়িয়ে পড়বে সমতলের মধ্যে, যাতে করে এদের মধ্যে বা ত্রিমাত্রিক দেশে এদের মধ্যে রিপালসিভ ইন্টারঅ্যাকশনটা কম হবে, অর্থাৎ সংকর কক্ষকগুলো দূরত্ব
সবচাইতে বেশি হবে, তবেই তো রিপালসিভ ফোর্সটা কম পাবে। তাহলে কিভাবে ছড়িয়ে পড়লে যাতে করে বন্ধন কোণের পরিমাণ সবচাইতে বেশি হয়, তাহলে রিপালসিভ ফোর্সটা কম হয়, স্টেবিলিটি স্থায়িত্ব বৃদ্ধি পায়। সেটা পড়তে গিয়ে যদি এক্স ছড়িয়ে পড়ে, যদি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, তাহলে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। আবার যদি হয় যে এই তিনটে হাইব্রিড অরবিটাল এই সমতলের মধ্যে পরস্পর 120 ডিগ্রি কোণ করে ছড়িয়ে পড়ে, অর্থাৎ এই একটা হাইব্রিড অরবিটাল, এই একটা হাইব্রিড অরবিটাল, আর এই একটা হাইব্রিড অরবিটাল, এইভাবে যদি ছড়িয়ে পড়ে, মধ্যবর্তী কোণগুলো যদি 120 ডিগ্রি হয়, তাহলে 90 ডিগ্রি থেকে তো বেশি হলো, তাহলে দূরত্ব বেশি হয়ে গেল। প্রতিটি হাইব্রিড অরবিটালে একটি করে অযুগ্ম ইলেকট্রন রয়েছে। তাহলে এই sp2 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 sp2। এখন তিনটে হাইব্রিড অরবিটাল একটা সমতলের মধ্যে এইভাবে ছড়িয়ে পড়লো, নিয়ে এটা ট্রাইগোনাল প্ল্যানার হয়ে গেল। আর 2pz অরবিটাল যেটা হাইব্রিডাইজেশন অংশগ্রহণ করেনি সেটা কিন্তু এই তলের সঙ্গে লম্বভাবে অবস্থান করলো, অর্ধেকটা লোব উপরের দিকে আর অর্ধেকটা লোব নিচের দিকে, অর্থাৎ 2pz অরবিটালটি এইভাবে অবস্থান করলো লম্বভাবে, তাতে কিন্তু একটা আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে। ঠিক একইভাবে আরও একটা কার্বন পরমাণুর ক্ষেত্রে আবার তিনটে সংকর কক্ষক তৈরি হলো, তারাও কিন্তু একইভাবে একটা সমবাহু ত্রিভুজের তিনটে শীর্ষের দিকে ছড়িয়ে পড়লো, প্রতিটিতে একটি করে আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে। আরও একটা sp2 সঙ্গে এই কার্বনের sp2, এটা মুখোমুখি অভিলেপনের ফলে আবার একটা সিগমা বন্ধন তৈরি হলো। আর সেই সঙ্গে এই কার্বনের যে আবার 2pz অরবিটালটি বিশুদ্ধ অবস্থায় রয়েছে, তাতে একটা অযুগ্ম ইলেকট্রন রয়েছে, এটা 2pz অরবিটাল, এরা তো হলো sp2, এও sp2। এখানে এই sp2 ভার্সেস sp2 মিলে সিগমা বন্ধনটা তৈরি হলো। বাকি এই অরবিটাল দুটোর অভিলেপন ঘটেই গেল কার্বন পরমাণু নিজেদের মধ্যেই। আর বাকি যদি এরা আবার হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যায়, অর্থাৎ এই দুটো হাইব্রিড অরবিটাল আর এই দুটো, চারটে হাইব্রিড অরবিটালের জন্য চারটে হাইড্রোজেন পরমাণু এর সঙ্গে। এবারে এই যে হাইব্রিড অরবিটালগুলোর সংস্পর্শে হাইড্রোজেন পরমাণু যদি এসে যায়, তাহলে চারটে হাইড্রোজেন পরমাণু তো প্রতিটির ক্ষেত্রে অনেক অরবিটাল রয়েছে, তাতে তো একটা ইলেকট্রন রয়েছে। তাহলে এবারে এরা মুখোমুখি অভিলেপনটা ঘটে যাবে। মুখোমুখি অভিলেপনটা বেশ ঘুরতে গিয়ে আবার স্ট্রাকচারটাকে আমাকে লিখতে হচ্ছে এইভাবে। তাহলে সি এই হাইব্রিড, বেশ এই আর এতে 2pz, এই 2pz। তাহলে এবারে হাইড্রোজেনের অনেস অরবিটাল নিয়ে এর একটা ইলেকট্রন, আর এই sp2-তে একটা ইলেকট্রন নিয়ে একটা ইলেকট্রন পেয়ার গঠনের মাধ্যমে এই সিগমা বন্ধনটি তৈরি হলো। আবার আর একটা হাইড্রোজেনের অনেস, তাতে একটা ইলেকট্রন, আর এই কার্বনের sp2-তে একটা ইলেকট্রন নিয়ে আর একটা সিগমা বন্ধন। এই হাইড্রোজেনের অনেস, তাতে একটা ইলেকট্রন, আর এতে একটা ইলেকট্রন, আর একটা আবার হাইড্রোজেনের অনেস, তাতে একটা ইলেকট্রন, আর এতে একটা ইলেকট্রন নিয়ে আপাতত সব সিগমা বন্ধনগুলো গঠন হলো। এটাও সিগমা 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 সিগমা। আর সেই সঙ্গে এই কার্বনের sp2 ভার্সেস sp2 মিলে আবার একটা সিগমা বন্ধনগুলো তৈরি হলো। তাহলে সমস্ত হাইব্রিড অরবিটালগুলোর অভিলেপনটা ঘটে গেল, মুখোমুখি অভিলেপন ঘটে গেল। মুখোমুখি অভিলেপন ঘটার ফলেই আপাতত সিগমা বন্ধনগুলো তৈরি হলো। আর সেই সঙ্গে পড়ে রয়েছে এই কার্বনের এই 2pz অরবিটালটি তলের সঙ্গে লম্বভাবে, যাতে একটা আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে। এই কার্বনের 2pz অরবিটালটি লম্বভাবে রয়েছে, তাতে একটা আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে। সুতরাং এই অরবিটাল দুটো পরস্পর সমান্তরালভাবে থাকার কারণেই এরা পাশাপাশি অভিলেপন ঘটবে। এই পাশাপাশি অভিলেপন ঘটার ফলে এটা π/2, উপরের দিকে অর্ধেকটা লোব দুটো মিলিত হলো, নিচের এই অর্ধেকটা হাফ লোব মিলিত হলে π/2 নিয়ে সামগ্রিকভাবে একটা পাই বন্ধন গঠন তো হলো। এটার ক্ষেত্রে যে স্ট্রাকচারটা পেলাম এবারে,
সেই স্ট্রাকচারটির ক্ষেত্রে কার্বন কার্বন সিগমা বন্ডটা তৈরি হলো, পাশাপাশি কার্বন কার্বন পাই বন্ধনটা তৈরি হলো, আর সেই সঙ্গে কার্বন হাইড্রোজেনের সিগমা বন্ড, কার্বন হাইড্রোজেনের সিগমা বন্ড, এই হাইড্রোজেন হাইড্রোজেন সব সিগমা বন্ডগুলো তৈরি হলো, মাঝের এই কোণগুলো সব 120 ডিগ্রি হয়ে গেল, সমস্ত কোণগুলো 120 ডিগ্রি হয়ে গেল। ফলে স্বাভাবিকভাবে অণুটা হলো ট্রাইগোনাল প্ল্যানার। তার কারণ এটা আসলে হয়ে গেল ট্রাইগোনাল প্ল্যানার, সমতলিক ত্রিভুজাকার এই কাঠামোটা পেলাম। এখন প্রতিটি কার্বন একটা ট্রাইগোনাল প্ল্যানার সিস্টেমের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের কেন্দ্রে অবস্থান করবে। তাহলে এখানে একটা ট্রাইগোনাল প্লেন বলতে গিয়ে আমরা যদি এই শীর্ষগুলো যোগ করি, এই শীর্ষ আর এই শীর্ষ, তাহলে এটা হলো একটা সমবাহু ত্রিভুজাকার তল, যাতে করে তার কেন্দ্রে কার্বন রয়েছে। ওই ত্রিভুজের 3টে শীর্ষের মধ্যে 2টো শীর্ষে 2টো হাইড্রোজেন, আর এই শীর্ষে কার্বন। আর একইভাবে এই কার্বন হাইড্রোজেন, এই কার্বন হাইড্রোজেন, এই হাইড্রোজেন হাইড্রোজেন নিয়ে আবার একটা সমবাহু ত্রিভুজাকার তল তৈরি হলো। এক্ষেত্রে তার কেন্দ্রে কার্বন, আর সমবাহু ত্রিভুজের 3টে শীর্ষের মধ্যে 2টো শীর্ষে 2টো হাইড্রোজেন, একটা শীর্ষে কার্বন রয়েছে। সামগ্রিকভাবে অণুটা হয়ে গেল ট্রাইগোনাল প্ল্যানার সিস্টেম। এক্ষেত্রে তাহলে মোটের উপরে এইখানে কার্বন কার্বনের মাঝে যে ডবল বন্ড তৈরি হলো, একটা হলো সিগমা বন্ধন আর একটা হলো পাই বন্ধন। সিগমা বন্ধনটা তৈরি হয় মুখোমুখি অভিলেপনের ফলে। এই যে দুটো হাইব্রিড অরবিটালের এই মুখোমুখি অভিলেপনের ফলে এই সিগমা বন্ধনটা তৈরি হয়েছে, আর পাই বন্ধনটা তৈরি হয়েছে পাশাপাশি অভিলেপনের ফলে, সাইড ওয়েজ ওভারল্যাপের ফলে, প্যারালাল ওভারল্যাপের ফলে। ফলে এক্ষেত্রে অভিলেপিত অঞ্চলের ক্ষেত্রফল খুব কম, অভিলেপিত জোনটা পরিমাণটা খুব কম। ফলে পাই বন্ধনটা খুবই দুর্বল বন্ধন, আর সিগমা বন্ধনটা হলো শক্তিশালী বন্ধন। পাই ইলেকট্রনগুলো দুর্বল লুজলি বাউন্ড ইলেকট্রন, আর সিগমা ইলেকট্রনগুলো খুব শক্তিশালী বন্ধনে আবদ্ধ থাকে, তাই ওরা তুলনামূলকভাবে খুব ইনার্ট নিষ্ক্রিয়। কিন্তু পাই ইলেকট্রনগুলো খুব সক্রিয়। এই সক্রিয় ইলেকট্রন থাকার ফলে পাই বন্ধন সহজেই ভেঙে যায়, বিভিন্ন রিএজেন্টের সঙ্গে সহজেই বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে এইভাবে আমরা আপাতত কার্বন কার্বন ডবল বন্ডেড কম্পাউন্ডের ক্ষেত্রে, যেগুলো বিশেষ করে আনস্যাচুরেটেড কম্পাউন্ড বা অ্যালকিনের ক্ষেত্রে যে হাইব্রিডাইজেশনটা গঠন করে, সেটা হলো আসলে sp2 হাইব্রিডাইজেশনের মাধ্যমে এই বিশেষ করে গঠনাকৃতি লাভ করলো। কি গঠনাকৃতি? ট্রাইগোনাল প্ল্যানার টাইপের গঠনাকৃতি লাভ করলো। এবারে আমরা যদি কার্বন কার্বন ট্রিপল বন্ড যেখানে রয়েছে, এই 3 বন্ধন রয়েছে, 3 বন্ধনযুক্ত যৌগের সংকরায়নটা দিয়ে যদি ব্যাখ্যা করি, তাহলে 3 বন্ধনযুক্ত যৌগ বলতে গিয়ে অ্যালকাইনের ক্ষেত্রে সেটা প্রযোজ্য। তাহলে ফর অ্যালকাইন্স যার জেনারেল ফর্মুলা CnH2n-2, এটার ক্ষেত্রে এই কার্বন কার্বন ট্রিপল বন্ড রয়েছে। এটা আসলে ট্রিপল বন্ডেড হাইড্রোকার্বন, ট্রিপল বন্ডেড হাইড্রোকার্বন। এটার ক্ষেত্রে আবার একইভাবে সে কার্বনের এই যে ইলেকট্রনীয় স্ট্রাকচারটা আমরা আগেই আলোচনা করেছি, সেটা কিন্তু এক্সাইটেড স্টেটে তার ইলেকট্রনিক কনফিগারেশন 1s দুটো, তারপরে 2s আর 2p, 2s 2p, প্রতিটিতে একটি করে আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে। এই অবস্থায় একটা এস আর একটা পি মিলিত হবে। তাহলে বাকি দুটো পিওর অরবিটাল পিওর রূপে অবস্থান করবে, বিশুদ্ধ অবস্থায় থাকবে, তারা হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করবে না, সংকরায়নে অংশগ্রহণ করবে না। তাহলে সেক্ষেত্রে হাইব্রিডাইজ কন্ডিশনে যদি আবার একটা ইলেকট্রনীয় স্ট্রাকচার আমরা লিখি, হাইব্রিডাইজড কন্ডিশনে লিখি, তাহলে 1s, আর এবারে কিন্তু এই একটা এস আর একটা পি মিলিত হয়ে সমশক্তি সম্পন্ন
সমস্ত দিক দিয়ে সমান চরিত্রের অধিকারী দুটো সংকর কক্ষক তৈরি হবে। তার নাম হলো, কিন্তু যে একটা এস আর একটা পি মিলিত হয়েছে, তাহলে এটাও এসপি, এটাও এসপি। প্রতিটিতে একটি করে আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে। আর সেই সঙ্গে 2p-y এবং 2p-z এই অরবিটাল দুটো বিশুদ্ধ অবস্থায়, অবিকৃত অবস্থায় এরা থেকে গেছে, এরা সংকরায়নে অংশগ্রহণ করেনি। এবারে এই যে দুটো সংকর কক্ষক কার্বন পরমাণুকে কেন্দ্র করে কিভাবে ছড়িয়ে পড়লে তাদের মধ্যে দূরত্ব সবচাইতে বেশি হবে, ইন্টারঅ্যাকশন সবচাইতে কম হবে, রিপালসিভ ফোর্স সবচাইতে কম হবে, স্টেবিলিটি সবচাইতে বেশি হবে, সেটা একমাত্র সম্ভব যদি এই দুটো হাইব্রিড অরবিটাল কার্বন পরমাণুকে কেন্দ্র করে পরস্পরের 180 ডিগ্রি কোণে ছড়িয়ে পড়ে। তাহলে এই একটা হাইব্রিড অরবিটাল আর এই একটা হাইব্রিড, এই দুটো এসপি হাইব্রিড অরবিটাল কার্বনকে কেন্দ্র করে পরস্পরের 180 ডিগ্রি কোণে ছড়িয়ে পড়ল। এবারে এতেও একটা আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, এতেও একটা আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, আর বাকি দুটো পিওর অরবিটাল রয়েছে তারা কিন্তু ওয়াই অক্ষ বরাবর যেটা রয়েছে সেটা হলো গিয়ে, এটা হলো 2p-y, যাতে করে একটি আনপেয়ার্ড ইলেকট্রন, আর 2p-z তো এইভাবে লম্বাভাবে রয়েছে, সেটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হলো, এইটা হলো গিয়ে 2p-z, যাতে করে একটা আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে। ঠিক একইভাবে আরো একটা কার্বন পরমাণু, তাতেও ওই রকম দুখানা আর একটা কার্বন পরমাণু, তার মধ্যে আবার সেই দুটো একইভাবে দুটো হাইব্রিড অরবিটাল এসপি, এও আরো একটা, এই আর অপর এসপিটার সঙ্গে প্রথম কার্বনের এসপি আবার মুখোমুখি অভিলপনটা ঘটে গেল, অভিলপন ঘটলো, তাহলে এই ইলেকট্রন আর এই দুটো ইলেকট্রন মিলে আবার একটা সিগমা বন্ধন তৈরি হলো, আর সেই সঙ্গে এর দুটো আনহাইব্রিডাইজ অরবিটাল 2p-y এবং 2p-z, 2p-y তো ওয়াই অক্ষ বরাবর ডাইরেক্টেড ছড়িয়ে পড়লো, এটা 2p-y একটা আনপেয়ার্ড ইলেকট্রন, আর 2p-z যেটা লম্বভাবে রয়েছে সেটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হলো, এটা হলো 2p-z, যাতে করে একটা আনপেয়ার্ড ইলেকট্রন রয়ে গেল। এবারে এই কার্বনের একটা এসপির সঙ্গে দ্বিতীয় কার্বনের এসপি মুখোমুখি অভিলেপনের ফলে, সংঘাতের ফলে, হেড অন কলিউশনের ফলে এই সিগমা বন্ধনটা তৈরি হলো। আর সেই সঙ্গে এরা যদি পরস্পর দুটো হাইড্রোজেনের সংস্পর্শে এসে, এইটা আবার একটা হাইড্রোজেনের অনেস অরবিটাল, তাতে একটা ইলেকট্রন রয়েছে, এরাও মুখোমুখি অভিলেপনের ফলে এই অনেস অরবিটাল আর কার্বনের এসপি অরবিটাল মিলে আবার একটা সিগমা বন্ধ তৈরি হলো। এটা আরও একটা প্রথম কার্বনের একটা এসপি হাইব্রিড অরবিটাল রয়েছে, তাতে আরও একটা হাইড্রোজেনের অনেস অরবিটাল এসে গেল, তাতে একটা ইলেকট্রন এসে গেল, এরাও মুখোমুখি অভিলেপনের ফলে এই সিগমা বন্ধনটা তৈরি হলো। এবারে বাকি পড়ে থাকে যে এই কার্বনের 2p-y, এই কার্বনের 2p-y, এই একটা অরবিটাল আর এই একটা অরবিটাল, এরাও প্যারালাল ভাবে অবস্থান করবে, সুতরাং এরাও পাশাপাশি এগোতে থাকবে, এগোতে পাশাপাশি অভিলেপনের ফলে, অতি দুর্বল ভাবে অভিলেপনের ফলে যে বন্ধনটা তৈরি হলো সেটা একটা পাই বন্ধন তৈরি হলো। ঠিক আবার একইভাবে 2p-z অরবিটাল আর 2p-z অরবিটাল ঠিক এইভাবে লম্বভাবে রয়েছে, এরাও পাশাপাশি এগোতে থাকবে এবং সমান্তরালভাবে এগোতে আবার পাশাপাশি অভিলেপনের ফলে, সাইড ওয়েজ ওভারল্যাপের ফলে আবার দ্বিতীয় আর একটা পাই বন্ধন তৈরি হলো। সেই পাই বন্ধনটা হলো গিয়ে এই 2p-z এর সঙ্গে এই 2p-z, এই 2p-z, তাহলে এটা একটা পাই বন্ধন, মানে এটাও পাই বাই টু একসঙ্গে লিখলাম, এটাও পাই, এটাও একটা পাই। আলটিমেটলি অ্যাসিটিলিনের যে গঠনটা হলো সেটা হলো কার্বন টু কার্বন, এটা হলো গিয়ে যে সিগমা বন্ডটা তৈরি হলো সেটা এসপি ভার্সেস এসপি, অর্থাৎ এসপি প্লাস এসপি, আর একটা কার্বনের সঙ্গে হাইড্রোজেন, এটাও সিগমা বন্ড, এটা হলো এসপি ভার্সেস অনেস, অর্থাৎ অনেস যুক্ত কার্বনের এসপি, আরও একটা হাইড্রোজেন সেটা সিগমা বন্ড, এটাও কার্বনের এসপি যুক্ত হাইড্রোজেনের অনেস মিলে সিগমা বন্ধনটা তৈরি হলো। আর সেই সঙ্গে 2p-y মিলে এই একটা পাই বন্ধন, 2p-z মিলে এই একটা পাই বন্ধন তৈরি হলো। তাহলে মাঝেরটা সিগমা বন্ড,
মাঝেরটা সিগমা বন্ড, তাহলে এটা একটা পাই বন্ড, এটা একটা পাই বন্ড, তাহলে দুটো পাই বন্ধন আর একটা সিগমা বন্ধনের ফলে আপাতত অ্যাসিটিলিন অণুটা গঠন হলো। তার আগে এটা স্ট্রেট লাইন হয়ে গেছে অলরেডি, কোণের মধ্যে 180 ডিগ্রি কোণ তৈরি হয়ে গেছে। এই 180 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, অর্থাৎ হাইড্রোজেন কার্বন কার্বন 180 ডিগ্রি, হাইড্রোজেন কার্বন কার্বন এটা 180 ডিগ্রি, ফলে এটা লিনিয়ার স্ট্রাকচার, সরলরৈখিক গঠন লাভ করেছে, লিনিয়ার এটা স্ট্রাকচার লাভ করেছে। তাহলে যেখানেই কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে তারা সব সময় হবে কি সরলরৈখিক, বন্ধন কোণগুলো 180 ডিগ্রি করে হয়েছে। আবার যদি sp2 হয় তাহলে ট্রাইগোনাল প্যানার, বন্ড অ্যাঙ্গেলগুলো সবসময় 120 ডিগ্রি, আর sp3 হলে সেটা তো হলো টেট্রাহেড্রাল, সমস্ত বন্ড অ্যাঙ্গেলগুলো হলো গিয়ে যেটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। এবারে যদি আমরা এই যে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের এই যে বন্ড প্যারামিটার, এই বন্ড প্যারামিটার সম্পর্কে বিশেষ করে বন্ড প্যারামিটার বলতে গিয়ে বন্ধন দৈর্ঘ্য, বন্ধন শক্তি, বন্ধন কোণ, এগুলো হলো বন্ড প্যারামিটার। তো সেই বন্ড প্যারামিটার মূলত বন্ড অ্যাঙ্গেল, বন্ধন কোণ, যেটাকে থিটা দিয়ে রিপ্রেজেন্ট করি, সে বন্ড অ্যাঙ্গেলগুলো সব আলোচনা হয়ে গেছে। পরবর্তীতে বন্ড লেংথ, বন্ধন দৈর্ঘ্য, বন্ড লেংথ যেটাকে BL দিয়ে রিপ্রেজেন্ট করব, তার ইউনিটটাকে অবশ্য PM, পিকোমিটার দিয়ে রিপ্রেজেন্ট করব, এটা ইউনিট বেশ। আর সেই সঙ্গে বন্ড স্ট্রেংথ, বন্ধন শক্তি, বন্ড স্ট্রেংথ বা বন্ড এনার্জি, কথায় বা অর বন্ড এনার্জি যেটাকে BE দিয়ে যদি রিপ্রেজেন্ট করি, আর তার ইউনিটটাকে আমরা এই কিলোজুল পার মোল এককে, কিলোজুল পার মোল এককে যদি রিপ্রেজেন্ট করি, তাহলে তিনটে ক্যাটাগরি যৌগ শুধু একটা একটা করে লিখছি আমি। প্রথমে ইথেনটাকে লিখি CH, তারপরে ইথিলিন ইথিলিন এখানে লিখি C ডবল বন্ড CH, আর একই সঙ্গে লিখে নিই আমি অ্যাসিটিলিন HC ট্রিপল বন্ড CH, অ্যাসিটিলিন। এখন এইটার ক্ষেত্রে যে সিগমা বন্ডটা তৈরি হয়েছে, কার্বন কার্বন সিগমা বন্ড, যেখানে sp3 ভার্সেস sp3 প্লাস sp3 সিগমা বন্ড তৈরি হয়েছে, সেই সিগমা বন্ডের বন্ড লেংথ এটা মূলত 154 pm পিকোমিটার বা 1.54 অ্যাংস্ট্রম। আর ঠিক একইভাবে এইটার বন্ড এনার্জি সেটা হলো গিয়ে 347 কিলো জুল পার মোল। অবশ্যই এককগুলো আগে উল্লেখ করা হয়েছে। আর সেই সঙ্গে এই যে কার্বন হাইড্রোজেন যে বন্ধনগুলো আলটিমেটলি যেটা হচ্ছে গিয়ে যেগুলোর ক্ষেত্রে এটা এই sp3 ভার্সেস অনেস, কার্বনের sp3 যুক্ত হাইড্রোজেনের অনেস, এই সমস্ত বন্ধনগুলোর ক্ষেত্রে এদের ক্ষেত্রে বন্ড লেংথ 111 pm, আর বন্ড এনার্জি 435 কিলোজুল পার মোল, ইউনিটটা লিখছি না। অ্যালকেনের ক্ষেত্রে একইভাবে কার্বন কার্বন ডবল বন্ডের ক্ষেত্রে যেটা সেই বন্ড লেংথ
বন্ড লেংথ এটা হলো 134 pm। আর বন্ড এনার্জি, ডবল বন্ডের দুটো বন্ড রয়েছে, স্বাভাবিকভাবে বন্ধন শক্তি খুব বেশি হয়ে যাবে। দুটো বন্ধনের সম্মিলিত প্রভাব, বন্ড এনার্জি বেশি হয়ে গেল, এটা হলো গিয়ে 383 কিলোজুল পার মোল। আর ইউনিটটা বাস কিলো জুল পার মোল। অথচ এখানে 347 থেকে 383 বেশি হয়ে গেল, কারণ এটা সিঙ্গেল বন্ড ছিল, এখানে ডবল বন্ড হয়ে গেল। আর সেই সঙ্গে আরও একটা বলি, এইটার ক্ষেত্রে বলি। আর তার ছাড়া এই যেটা আছে কার্বন হাইড্রোজেন, যে বন্ধনগুলো এই যে সিগমা বন্ধন, যেটা হলো গিয়ে 1 অর্থাৎ 2, এটার ক্ষেত্রে হলো গিয়ে sp2 ভার্সেস 1s। তাহলে sp2, এই যে কার্বনের sp2 হাইব্রিড অরবিটাল, তার সঙ্গে 1s। আর এটার ক্ষেত্রে ছিল sp3 ভার্সেস 1s। এগুলো হলো সব sp3 ভার্সেস 1s, এগুলো সবগুলোই কিন্তু sp2 ভার্সেস 1s। সুতরাং এইটার ক্ষেত্রে যে বন্ড লেংথ হবে তার মান হলো 110 pm। আর বন্ড এনার্জি যেটা হলো গিয়ে, সেটা হলো গিয়ে 443 কিলোজুল পার মোল। তাহলে এইখানে যেখানে কার্বন হাইড্রোজেনের বন্ড লেংথ ছিল 111 pm, এই ক্ষেত্রে কার্বন এর বন্ধন দৈর্ঘ্যটা একটু কমে গেল 110 pm। তাহলে কেন হলো যে যত এস ক্যারেক্টার এই যৌগটির ক্ষেত্রে, যেখানে sp3 সিস্টেমের ওই যে sp3 হাইব্রিড অরবিটালের সঙ্গে হাইড্রোজেনের 1s, তাহলে এই sp3 সিস্টেমে এস ক্যারেক্টার হলো 4 ভাগের মধ্যে 1 ভাগ, এস ক্যারেক্টারটা হলো 25%, আর পি ক্যারেক্টারটা হলো গিয়ে 75%। এইটার ক্ষেত্রে এই জাতীয় সিস্টেম sp2 সিস্টেমে এস ক্যারেক্টার 3 ভাগের 1 ভাগ, মানেই হলো 33.34%। আর পি ক্যারেক্টারটা হলো গিয়ে তাহলে 66.7% বা 67%। এবারে এইটার ক্ষেত্রে মূলত কার্বন কার্বন ট্রিপল বন্ড রয়েছে, সুতরাং সেক্ষেত্রে বন্ড লেংথ সমান হলো গিয়ে 120 pm। আর বন্ড এনার্জি এটা হলো গিয়ে 433 কিলোজুল পার মোল। আর সেই সঙ্গে এই যে কার্বন হাইড্রোজেন, এটার ক্ষেত্রে বন্ড লেংথ 108 pm। আর বন্ড এনার্জি 507 কিলোজুল পার মোল। এটার ক্ষেত্রে যেহেতু এই সিস্টেমে এটা সংকর আয়নটা হলো sp, স্বাভাবিকভাবে এই sp সিস্টেমের ক্ষেত্রে s ক্যারেক্টার 50% আর p ক্যারেক্টার 50%। তাহলে এই যে বন্ধনগুলো রয়েছে, সিগমা বন্ধন যেটা রয়েছে, এই সিগমা বন্ধন যেহেতু এই sp ভার্সেস 1s, এই সিগমা বন্ধনগুলো রয়েছে sp ভার্সেস বা sp যুক্ত 1s দ্বারা গঠিত সিগমা বন্ধন। এই সিগমা বন্ধনের এস ক্যারেক্টার 50%। এস ক্যারেক্টার যত বেশি হয়, ইলেকট্রনগুলো তত এই কার্বনের নিউক্লিয়াস দ্বারা শক্তিশালী বন্ধনে আবদ্ধ হয়, টেনে ধরে। এক কথায় বন্ধন টেনে ধরলে এই বন্ধন দৈর্ঘ্য যেমন কমে যায়, বন্ধন শক্তিও তেমনি বেশি হয়ে যায়। বন্ধন দৈর্ঘ্য স্বাভাবিকভাবে এখানে কমে গেছে। এই যে বন্ধন দৈর্ঘ্যটা হলো 108, অথচ এখানে বন্ধন দৈর্ঘ্য ছিল 110 pm, এখানে বন্ধন দৈর্ঘ্য ছিল 111 pm। তাহলে এই ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্য সবচাইতে কম হলো, স্বাভাবিকভাবে বন্ধন শক্তিও সবচাইতে বেশি হয়ে গেল, এই যে 507। এখানে বন্ধন শক্তি ছিল 443 এই কার্বন হাইড্রোজেনের মাঝে, আর এখানে কার্বন হাইড্রোজেনের মাঝে বন্ধন শক্তি ছিল 435। তাহলে বন্ধন দৈর্ঘ্য কমলে বন্ধন শক্তি বেশি হয়ে যাবে, আর বন্ধন দৈর্ঘ্য কম হবে, যত এস ক্যারেক্টার বেশি হবে তত বন্ধন দৈর্ঘ্য কম হবে, বন্ধন শক্তি বেশি হবে। বেশ, আজকে এখানের মতোই শেষ হলো।